প্রিয় দর্শক, রাজনীতির উত্তাপ এবং শীতের প্রকোপ সব কিছু মিলিয়ে দেশে এখন একটা অন্যরকম পরিস্থিতি। শীতার্ত মানুষ, তার পাশে আমরা যেন দাঁড়াই, এই প্রত্যাশা রেখে আমি রেজানুর রহমান সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি দৈনিক সমকালের সহকারী সম্পাদক শেখ রোকন। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। শীতার্ত মানুষের কথা বললাম, যে বিশেষ করে উত্তরবঙ্গ এবং এখন তো সারা দেশেই একেবারে শীতের প্রকোপ সবচেয়ে জেগে বসেছে, নিয়ে নিশ্চয়ই আমরা এটা নিয়ে আলোচনা করব। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই আগে, তারপর কথা বলতে চাই। প্রথম আলোর শিরোনাম, তারেকের ব্যয় নিজের টাকায়, শফিকুরের বড় অংশ দল থেকে জাতীয় সংসদ নির্বাচন। যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো, আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট। দৈনিক যুগান্তর, পরবর্তী সরকারের দিকে তাকিয়ে সবাই, লাতিনের 3 দেশে ট্রাম্প আতঙ্ক, ভয়ে ইরানও। দৈনিক সমকাল, বিএনপির 83% প্রার্থী কোটিপতি, 100 কোটি 7 জন। আমি এখনো প্রেসিডেন্ট, আমি নির্দোষ, আমাকে ধরে এনেছে নিউ ইয়র্কের আদালতে মাদুরো। দৈনিক কালের কণ্ঠ, মুস্তাফিজকে ছাপিয়ে বৈরী সম্পর্কের দিকে মোড়, বাংলাদেশ ভারত টানাপোড়েন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, কি আছে ইশতেহারে, হঠাৎ হওয়া কোটিপতি এবং নির্বাচনের রাজনীতি। মানব জমিনের শিরোনাম, বিদ্রোহী নিয়ে চিন্তিত শরিকরা, সমাধানের আশ্বাস বিএনপির। ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকে না, আসন সমঝোতা নিয়ে সমমনাদের চাপে জামায়াত, সংকটাপন্ন ওবায়দুল কাদের। আমাদের সময়, নির্বাচিত সরকারে তাকিয়ে প্রশাসন, ৭০% মানুষ বিএনপিকে চায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জরিপ। আমার দেশের শিরোনাম, টানাপোড়েনেও জোট ভাঙার ঝুঁকি নিচ্ছে না জামায়াত, চরমোনাই বলেছে। আজকের পত্রিকা, আইপিএলের সম্প্রচার হবে না, ট্রাম্পের নিশানায় 4 দেশ। সকালের সময়, নেতিবাচক রপ্তানি, আয়ে উদ্বেগ বাড়ছে। কালবেলার শিরোনাম, স্কুল গেলেও শিখছে না শিশু, ট্রাম্প এখন আরও বেপরোয়া। দৈনিক সংগ্রাম, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ। রূপালী বাংলাদেশ, নির্বাচনে নজর বিএনপির, অপেক্ষা শেষে কবরে পেলেন প্রিয়জনকে। দৈনিক ইনকিলাব, সরকারের সিদ্ধান্তে উচ্ছ্বসিত জনগণ, আইপিএল সম্প্রচার বন্ধে প্রজ্ঞাপন জারি। তীব্র ঠান্ডার 4 কারণ, ঠকঠক কাঁপছে মানুষ। ঠকঠক কাঁপছে মানুষ, যারা উত্তরবঙ্গে গেলেই বুঝতে পারবে যে ঠকঠক কাকে বলে। আমরা একটু রাজনীতির আলাপ করি, বিশেষ করে কার কত সম্পদ, বিশেষ করে হলফনামা এবং কে কোথায় কি ভঙ্গ করলো, এটা নিয়ে এখন বেশ পত্রপত্রিকা সরব। আমি যদি আবার আপনাকে শিরোনাম পড়ে শোনাই, তারেকের ব্যয় নিজের টাকায়, শফিকুরের বড় অংশ দল থেকে, ঢাকায় এনসিপির 8 প্রার্থী 2 জন কোটিপতি, বিএনপি 83% প্রার্থী কোটিপতি, 100 কোটি 7 জন। ঋণখেলাপি হয়েও টিকেছেন 31 প্রার্থী, অধিকাংশরাই বিএনপির। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই ধরনের খবরের মানে কি দরকারটা কি, মানে এটাতে কোনো কাজ হয় বা কি, মানুষের একটু আগ্রহ বাড়ে নাকি? খবরটা এই ধরনের নির্বাচনের আগে এই ধরনের খবর হয়, আমরা দেখি যে যখন হলফনামা জমা দেয় জবাবদিহিতা, এইটা জবাবদিহিতায় যায় কিনা সেটা একটা প্রশ্ন। যেমন কেউ কেউ এমনও সম্পদের হিসাব দিয়েছেন, তখন মানে চায়ের দোকানের আড্ডায় আলোচনা এরকম হয়, আচ্ছা ভাই তাহলে উনি বাসা ভাড়া দেন কি করে ঢাকা শহরে। এইটার দুটো দিক আমি দেখি। একটা হচ্ছে এইবার একটা নতুন প্রবণতা দেখা যাচ্ছে যে আপনার গণ সহযোগিতা, গণচাঁদা কিছু যারা প্রার্থীর হলফনামায় অর্থ দেখাইছেন, সেটা আমরা বাংলাদেশে এর আগে দেখিনি। আমরা সাধারণত ইউরোপিয়ান যে এটা হয়, তো সেটা হলে ভালো। কিন্তু সীমাবদ্ধতা হচ্ছে যে এই যে হলফনামায় যে তথ্যগুলো দেয়া হয়, এগুলো পরে যাচাই করা হয় কিনা, তার আয়করের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, তার জীবনযাপনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। বা ধরেন কেউ একজন বলছে যে টকশোতে এসে এত লক্ষ টাকা আয় করেছেন মাসে, বা লিখে আপনি অনেক বছর ধরে টকশো করেন, অনেক বছর ধরে লেখালেখি করেন, তো এই আয়টা সঙ্গতিপূর্ণ কিনা সেগুলো যাচাই করার ব্যাপার আছে। তো আলোচনাটা উঠছে ভালো,
হতে থাকুক, কিন্তু এটা জবাবদিহিতার পর্যায়ে নিয়ে যেতে হবে যে তার এটা বাস্তব কিনা এই আয়টা, বা অন্য কোনো ব্যাপার আছে কিনা, তার জীবনযাপনের সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ কিনা, তার আয়করের সঙ্গে যে রিটার্ন দেয় সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। এবং এইটা শুধু নির্বাচন আসলেই এই আয়ের আলাপটা ওঠাটা ঠিক না। যারা পাবলিক ডোমেইন বিলং করেন তাদের আসলে সারা বছরই তাদের আয় ব্যয় সেই হিসাবটা জনগণের জানার অধিকার আছে। আপনি যদি প্রাইভেট লাইফে থাকেন সেটা আপনার ব্যাপার, আপনি গোপন রাখতে পারেন। যেমন আমরা যখন সরকারি প্রতিষ্ঠানে থাকবেন, রাজনীতি করবেন, তখন মানুষকে এটা স্বচ্ছ থাকতে হবে। তো শুধু নির্বাচনের 5 বছর পর পর না, বা এবার তো অনেক বছর পর, তো সারা বছরই আলাপগুলো হওয়া উচিত। যেমন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যখন শপথ নিলেন সেই সময় আমরা এরকমও শুনেছিলাম যে সকল উপদেষ্টার আয় ব্যয়ের হিসাব আমরা জানতে পারবো, কার কত টাকা আছে। সেটা তো আসলে আমরা ওইভাবে জানতে পারিনি। এখন যেটা হয়, এই যে এটা আপনি যেটা বললেন যে এই চর্চাটা ভালো, তখন এই চর্চাটায় জবাবদিহিতার পরিবেশটা বাড়বে। যে আপনি তো বলেছিলেন যে আপনার এরকম টাকা আছে, তা আপনি কিভাবে এত শান শওকত করলেন, এই প্রশ্নটা আসে। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। বিশেষ করে খেলার রাজনীতি নিয়ে যে 2 টানাপোড়েন শুরু হয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে, এবং আমরা কখনো কল্পনাই করতে পারি নাই যে একজন খেলোয়াড়কে এভাবে নিয়ে তারপরে ডেকে নিয়ে তাকে আবার বাদ দেবেন। যেমন কালের কণ্ঠের শিরোনাম হয়েছে মুস্তাফিজকে ছাপিয়ে বৈরী সম্পর্কের দিকে মোড়, বাংলাদেশ ভারত টানাপোড়েন। বাংলাদেশের আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে। বিসিবির ইমেলের জবাব এখনো দেয়নি আইসিসি যে আমরা ভারতে খেলতে যাব না, তার কি হবে। বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার মদনলাল বলেছেন এটা খুবই দুঃখজনক, মানে আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা দুঃখজনক। তা আপনি দুঃখ প্রকাশ করলেন, কিন্তু আমাকে তো ল্যাং মারলেন। এইটাকে বিচ্ছিন্নভাবে শুধু খেলার ইস্যু হিসেবে দেখলে চলবে না। এটাকে সামগ্রিক যে কূটনৈতিক সম্পর্ক ভারত বাংলাদেশের মধ্যে, বিশেষত জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে, সেটার আলোকে দেখতে হবে। আপনি দেখবেন যে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার সঙ্গে সম্মান জানাতে উনি তার জানাজার সময় এসেছিলেন, কিন্তু পরক্ষণে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটাকে রাজনৈতিকভাবে দেখা যাবে না। তার মানে যে এই যে দেখা হচ্ছে আসছে সেটাও রাজনীতির বাইরে। কিন্তু ক্রিকেটটা আমরা সাধারণত বলে আসছি যে এটা রাজনীতির বাইরের বিষয়, এখানে রাজনীতি ঢোকাবে না। কিন্তু আপনি দেখবেন যে 2 পক্ষই এটা ক্রমাগত রাজনৈতিক হয়ে উঠছে। যখন ভারতের ক্রিকেট টিম, আমরা 90 দশকে রাজনীতির কথা যেহেতু আপনি বললেন, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই না, যেমন পাকিস্তানের সাথেও ভারতের যে টানাপোড়েন ক্রিকেট নিয়ে, তারা কাপটা পর্যন্ত নেয়নি একটা টুর্নামেন্টের। সবকিছু মিলিয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা ওইদিকে যাচ্ছি। মানে ভারত বাংলাদেশ সম্পর্কটা তো ভারত পাকিস্তান সম্পর্কের মতো কখনো ছিল না। এবং আপনি দেখবেন যে কখনো যদিও কূটনৈতিক উত্তেজনা হয়েছে, সেটা সরকার এবং কূটনৈতিক নিজেদের মধ্যে সমাধান, সাধারণ মানুষের পর্যায়ে, খেলা বা সংস্কৃতির মধ্যে আসে নাই। সেটা ভারতের দিক থেকে তো বটেই, বাংলাদেশের দিক থেকেও পাবলিক ডোমেইনে এখন কূটনৈতিক বিষয়টা আলোচনা হচ্ছে। ভারতের এক্ষেত্রে উচিত ছিল যে বড় রাষ্ট্র হিসেবে, বড় প্রতিবেশী হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দেয়া। একটা বাংলাদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। তার আগে 17 বছর ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক ছিল সেই প্যারাডাইম শিফট হয়ে গেছে, আগের মতো নাই। ফলে আপনি যখন বড় রাষ্ট্র, বড় প্রতিবেশী, আপনার তখন দায়িত্বশীলতা, আমরা পরিবারে বলি না যে বড় ভাইকে একটু দায়িত্বশীল হতে হয়। তো দুর্ভাগ্যবশত এই পরিবর্তনের পর ভারত পরিবর্তনকে তো মেনে নেয়নি, একই সঙ্গে দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। আবার আপনি জানেন যে বাংলাদেশের চারপাশের যে স্টেটগুলো আছে সেখানে সামনে ইলেকশন আছে। তো ফলে একটা রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপির লোকজন এটাকে ইস্যু করছে তাদের রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য নির্বাচনে। তো তারা এটাকে উস্কায় দিচ্ছে। যখন আইপিএলে মুস্তাফিজকে নেওয়া হলো তখন কিন্তু সেখানে সামাজিক মাধ্যমে তো বটেই, মাঠেও মিছিল হলো এবং হুমকি দেওয়া হলো। তো সেগুলোকে ভারতের দিক থেকে উচিত ছিল যে এটাকে ওভারকাম করা। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে, যেহেতু তাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী আমরা ভৌগোলিকভাবে, তো একেবারে তো তাদের উচিত ছিল এটাকে কন্টেইন করা এবং সম্পর্কের স্থিতিশীলতাকে সেটাকে সমুন্নত রাখা। এবং বাংলাদেশের চেয়ে ভারতের গরজটা বেশি হওয়া উচিত এই কারণে, কারণ সে একটা ইমার্জিং শক্তি। তাকে শুধু বাংলাদেশ ভারত নিয়ে থাকলে তো হবে না, তাকে চীন মোকাবেলা করতে হয়, তাকে ইউরোপে আমেরিকায় তার অবস্থান ঠিক করতে হচ্ছে। তো ফলে তার
পাশের প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব। সদ্ভাব বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করা হয়েছে, সেটা আমরা দেখিনি দুর্ভাগ্যবশত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এই সদ্ভাবের কথা বললেন। এখন এই সময়ে পৃথিবীতে যে ঘটনাটি ঘটছে, আপনি ধরেন একটি দেশের প্রেসিডেন্ট আরেকটি দেশের প্রেসিডেন্ট তাকে গ্রেপ্তার করে নিয়ে এলো, তাও কি হাতকড়া পরানো, ডান্ডা বেরি পরানো, এবং কি হয়, এবং তিনি বলছেন এখন তিনি ওই দেশটা চালাবেন। তা আপনি অনেক ক্ষমতাশালী, তো তাই বলে কি আপনি এই অন্যায়টা করতে পারেন, নাকি এটা ন্যায়? যে ঘটনাটা ঘটেছে এইটা তো অবিশ্বাস্য। 21 শতকে দাঁড়িয়ে মনে হয় যে একটা, এবং যে রাষ্ট্রটা এটা ঘটিয়েছে, আপনি দেখবেন যে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে, কিন্তু রাশিয়া এই কাজটা করেনি। কিন্তু যে রাষ্ট্রটা মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, গোটা দুনিয়ায় গণতন্ত্রের এক ধরনের ফেরি করে, তারা এটা করলো। কিন্তু আমেরিকার ইতিহাস যদি আপনি দেখেন, এটা নতুন না। তারা এর আগেও ফিলিপাইনের প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে, তারা নরিয়াগাকে ধরে নিয়ে গেছে। তো এইটা আমেরিকার দিক থেকে, ইতিহাসের দিক থেকে তাদের আগে সাদ্দাম হোসেনের কথা আমরা বলতে পারি, এবং গাদ্দাফিকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা খুবই নৃশংসভাবে করা। তো এগুলো তো আমরা জানি। মুশকিলটা হচ্ছে যে বিশ্ব ব্যবস্থা এখন আমরা যেটা দেখি, যেখানে দাঁড়িয়ে আমরা বলি যে উপনিবেশগুলো সব স্বাধীন হয়ে যাবে 60, 70, 50, 80 দশকে, যেখানে আমরা বলি যে গণতন্ত্র আসবে, মানবাধিকার আসবে, এই বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। কেন তৈরি হলো? কারণ তখন ইউরোপের দেশগুলো, যারা এই বিশ্ব ব্যবস্থার খুব বড় অংশীদার, তারা নিজেরা যুদ্ধ করে করে, 2টা বিশ্বযুদ্ধ করে তারা দুর্বল হয়ে গেছিল। তখন তারা গণতন্ত্রের কথা বলছে, মানবাধিকারের কথা বলছে, ব্যক্তি স্বাধীনতার কথা বলেছে, উপনিবেশগুলোর স্বশাসন স্বাধীনতার কথা বলেছে। কিন্তু আমার আশঙ্কা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো আমরা এখন 70-80 বছর পার করে ফেলছি। এতদিনে তারা আবার সেই পুরনো উপনিবেশিক শক্তি অর্জন করেছে, যে দক্ষিণের দেশগুলো, ছোট দেশগুলো, সেগুলোকে আবার তারা অন্য ফর্মে উপনিবেশ করার একটা বাসনা তাদের মধ্যে বোধহয় তৈরি হয়েছে গত 70-80 বছরে। যে কারণে যে বিশ্ব ব্যবস্থা তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজেরা গড়ে তুলেছিল, বহুপাক্ষিকতা, গণতন্ত্র এবং স্বাধীনতার কথা বলে, সেইটা লঙ্ঘন করতেছে। শুধু আমেরিকা লঙ্ঘন করতেছে না, আপনি দেখবেন যে অন্যান্য দেশগুলো, রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে বলছে, চীন তাইওয়ানকে প্রতিদিন তারা বলছে যে এটা আমরা নিয়ে নেব। তো এগুলো আরও বাড়বে আমার আশঙ্কা। বাড়বে। শেষে যেটা হবে, আমরা মানুষের পৃথিবীর কথা বলি, সেই মানুষের পৃথিবীর কি হবে সেটাই হচ্ছে সবচেয়ে বড়। জীবনানন্দ দাশ বলছে যে শালিকের ডানা সন্ধ্যায় হিম হয়ে আসে। আমার কাছে মনে হয় বিশ্ব ব্যবস্থা একটা সন্ধ্যা নেমে আসছে, সেখানে আমাদের মতো শালিকরা ডানা হিম হয়ে আসবে। অনেক অনেক মানে অনেক আশঙ্কার জায়গা, এটা আমরা কখনোই কল্পনা করতে চাই না। রোকন, আপনি একটি নদী সম্মেলনে গিয়েছিলেন, আন্তর্জাতিক নদী জাতিসংঘের আহ্বানে। তো সেটা আমাদের দেশের নদীগুলোর অবস্থা কি, সেটা আপনার গবেষণায় আমরা জানি, মাঝে মাঝে আপনি আলোচনা করেন। কিন্তু শীতকাল আসবেই, শীতের জন্য আমরা অপেক্ষাও করি, কিন্তু এই শীতের প্রকোপ, নদী নালা বা জলবায়ু পরিবর্তন সব কিছু মিলিয়ে আমাদের দেশটা যে জায়গায় এগিয়ে যাওয়ার কথা বা যেভাবে এগিয়ে যাওয়ার কথা, আপনার কি মনে হয় একজন গবেষক হিসাবে যে সেইভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বা অন্যের হুমকির সম্মুখীন হচ্ছে কিনা? আমি শীতকালটাই উদাহরণ দেই। আপনি দেখবেন যে শীত তো জানুয়ারি মাসে, পৌষ মাসে এটা চলছে, আজকে 21-22 তারিখ, তো ফলে শীত পড়বে। কিন্তু যে ব্যবস্থাটা নেওয়া দরকার, কি ব্যবস্থা নেওয়া দরকার, যে উত্তরবঙ্গে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই শীতকালে। আমরা শীত নিয়ে এক ধরনের তো আমাদের শহুরে রোমান্টিকতা আছে, আমরা বলি কি সুন্দর শীত, কিন্তু ওই শীত কার উপরে কি প্রভাব ফেলতেছে সেইটা রাষ্ট্রের সক্ষমতার ব্যাপার। শীত আপনি বন্যার ক্ষেত্রে আমরা যেমন করি, ঘূর্ণিঝড় আসলে যেমন করি, শীতের ক্ষেত্রে এই প্রস্তুতিটা রাষ্ট্রের থেকে নাই। আমরা আবহাওয়া অধিদপ্তর বলছে যে এখন 8 থেকে 10 যদি তাপমাত্রা থাকে তাহলে মৃদু শৈত্যপ্রবাহ, এর কমে আসলে শৈত্যপ্রবাহ, তার কমে 4-এর নিচে গেলে তীব্র শৈত্যপ্রবাহ, এইসব তারা বলছে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শুধু ফোরকাস্ট করা না, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই শীতে কার কি জন্য দায়িত্ব, কার কি লাগবে, উত্তরবঙ্গের লোকগুলো ঠিকমতো খাবার পাচ্ছে কিনা, বস্ত্র পাচ্ছে কিনা, শীতের উষ্ণতা পাচ্ছে কিনা, সেই দিকে তো আমি নজর দেখছি না। তো ফলে
প্রাকৃতিক পরিবর্তন হবে, সেটা আপনি জলবায়ু পরিবর্তনের কথা বলেন, সেটা আপনি আন্তঃসীমান্ত নদীর কথা বলেন, যাই বলেন, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে সামাজিক এবং অর্থনৈতিকভাবে খাপ খাইয়ে নেওয়া কাজে কীভাবে, যে মানুষগুলো এর জন্য এফেক্টেড তাদের পাশে দাঁড়ানো। দুর্ভাগ্যবশত শীত হচ্ছে সবচেয়ে অবহেলিত দুর্যোগ, যেখানে রাষ্ট্র ফোরকাস্ট ছাড়া আর কিছু আপনি করে না। রাষ্ট্রের কথা বললেন, একই সাথে যদি আমি, এখন তো রাজনৈতিক ডামাডোল চলছে, বিশেষ করে জনগণের কাছে যাওয়া তো এখন সবার অঙ্গীকার, সবাই যাচ্ছে না, কিন্তু সেই জায়গায় রাজনৈতিক দলগুলোরও কি একটা ভূমিকা আছে না? আমি কি বোকার মতো প্রশ্ন করলাম, কিন্তু জানিস আপনি মোটা বোকার মতো, এটা খুবই খুবই সঙ্গত এবং সময়োচিত প্রশ্ন এটা, যে রাজনৈতিক দলগুলো যাচ্ছে না। আমরা আগে যেভাবে দেখতাম সামাজিক সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলো যেভাবে যেত, শীতের কাপড় নিয়ে যাওয়া, শীতের পাশে দাঁড়ানো, সেটা এইবার দেখছি না। এবং কিন্তু এর সঙ্গে রাজনৈতিক পরিস্থিতির সম্পর্কটা খুব জড়িত। যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, যদি রাষ্ট্রীয় স্থিতিশীলতা থাকে, তাহলে সামাজিক সাংস্কৃতিক উদ্যোগগুলো জোরালো হয়, আপনি জানেন। কিন্তু যখন মূল জায়গাটা রাজনীতিটা নড়বড়ে থাকে, অস্থিতিশীল থাকে, তখন বাকি উদ্যোগগুলো কি হবে জানি না। কারণ আপনি তো বলতে পারেন না যে শীতের কাপড় নিয়ে গিয়ে আপনি মবের মুখে পড়বেন কিনা। সেই নিশ্চয়তা কে এটা দেবে? একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি। অথবা আপনি কে ভাই, আপনি কে ভাই, কে ভাই এ শীতের কাপড় দিতে আসছেন, এটা তো একটা ব্যাপার। নিশ্চয়ই। আর ইলেকশনের সামনে তো আরো বিপজ্জনক, যে ভাববে যে ইলেকশন করতে আসছে, ইলেকশন করতেছে, আগে ছিল না, এখন চলে আসছে। নদী নিয়ে কি ভাবনা হলো? সেটা জাতিসংঘের এই সম্মেলনে এশিয়ার দেশগুলো, মূলত 17টা দেশ এখানে নিয়েছিল। সেখানে বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘ সনদ, পানি সনদ 1992, সেটাতে স্বাক্ষর করেছে। এই জন্য সরকারকে ধন্যবাদ, যে এটা দীর্ঘদিন ধরে পরিবেশবাদীদের দাবি ছিল, সেটা তারা পূরণ করেছে। এখন এটা কিভাবে বাস্তবায়ন হবে? কারণ ভারত এটা স্বাক্ষর করে নাই, নেপাল স্বাক্ষর করে নাই, চীন স্বাক্ষর করে, তাহলে তো মুশকিল। তো এই সনদটার সুবিধা হলো যে আপনি একটা দলের মধ্যে ঢুকে গেলেন, যারা স্বাক্ষর করছে তারা আপনাকে সহায়তা করবে। অসুবিধা হলো যদি আপনার পাশের দেশ না করে, তাহলে আপনি এটা কার্যকর করতে পারবেন না। এই যে 54টি অভিন্ন নদী আমাদের সাথে ভারতের সম্পর্ক, 126টা, এই যে তিস্তার অববাহিকায় কি অবস্থা, এটা আপনি খুব ভালো করে জানেন। শীতের সময় একেবারে খরা, আর বন্যার সময় একেবারে ভেসে যাওয়া। এই যে পরিবর্তন, সবকিছু মিলিয়ে চীনের সাথে যেটা সম্পর্ক বা একটা তৈরি হওয়ার কথা, এটা এ ব্যাপারে আপনার ইনফরমেশন? এইটা আমি আসলে লিখছি যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের একাধিক উপদেষ্টা এবং নাগরিক সমাজ বলল যে নির্বাচনের আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে, তখন কিন্তু আমি এই স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি বলছি যে এটা অসম্ভব, নির্বাচনের আগে সম্ভব হবে না। কারণ হচ্ছে চীন চাইবে না তার এত বড় প্রকল্প একটা অনির্বাচিত সরকারের সঙ্গে ডিল তুলে দেওয়া, বরং ওয়েট করবে যে আরেকটা নির্বাচিত সরকার আসুক লং টার্ম, তাহলে আমরা করব। একই সঙ্গে যাদের সম্ভাবনা আছে ক্ষমতায় যাওয়ার, সেই রাজনৈতিক দলগুলো চাইবে না যে আচ্ছা এই এত বড় একটা ভোট ব্যাংকের ব্যাপার, এত প্রকল্প একটা আছে না রংপুর অঞ্চলের জন্য, এটা একটা বিরাট ব্যাপার, তো সেইটা আর কেউ উদ্বোধন করুক, বরং আমরা কয়েকদিন পরে করি, সেইটা চাইবে। তৃতীয় যে দিকটা, যেটা ওই সময় আমি দেখেছি যে সরকারের দিক থেকে দোটানা আছে বর্তমান, ভেতরে অভ্যন্তরে দুটো শক্তি আছে। একটা হচ্ছে যে যারা দ্রুত এটা করতে চায়, আরেকটা ভেতরে আছে যারা এটা একটু ডিলে করে দিতে চায়। ডিলে করে দেওয়ার কারণগুলো আমি দুটো কারণ তো বললামই, আরও বহু আন্তঃরাষ্ট্রীয় কারণ থাকতে পারে। আপনি যে ইঙ্গিত করলেন সেটি শিরোনাম হয়েছে যুগান্তরে, পুলিশ ও প্রশাসনে থেমে গেছে কাজের গতি, পরবর্তী সরকারের দিকে তাকিয়ে সবাই। সেটাই তো হওয়ার কথা, কিন্তু পরবর্তী সরকারের দিকে তাকিয়ে থাকার পরে, তাকিয়ে যদি থাকি, যে আইনশৃঙ্খলা পরিস্থিতির মাঝে মাঝে অবনতি দেখা যায়। এখন আপনার 10 জন মানুষও দাঁড়িয়ে আমি স্লোগান দিচ্ছি, এবং একটু আপনি মবের কথা বললেন, সেটা সামনের দিকে বাড়বে বলে অনেকে আশঙ্কা করছেন। কিন্তু তাহলে নির্বাচন সুষ্ঠু হবে কি করে? পরবর্তী সরকার দিকে তাকিয়ে থাকলে তো পরবর্তী সরকার আসার পথটা মসৃণ করতে হবে। আমি যে তাকিয়েই থাকি, যদি আমি কাজ না করি, তাহলে পরবর্তী সরকার আসার পথটা অমসৃণ হয়ে যাবে। নানা আশঙ্কার কথা এমনি শোনা যায়। এই নির্বাচন নিয়ে আমরা বলছি যে নির্বাচনী ট্রেনটা লাইনে উঠে গেছে, আসলে আমরা দেখছি ট্রেন না, এটা বাস। ট্রেন যেমন সোজা চলে যাচ্ছে লাইনের উপরে, সেটা সেরকম যাচ্ছে না, বাসের মতো এদিক ওদিক যাচ্ছে এবং থামছে, লোকাল বাসের মতো বাজারের মধ্যে পড়ছে। তো ফলে যদি আমরা তাকিয়ে থাকি পরবর্তী সরকারের দিকে, বিশেষ করে প্রশাসনে যারা আছে, পুলিশে যারা আছে, তাহলে কিন্তু বিপজ্জনক। আপনি যে পুলিশের কথা বললেন, আমি জাস্ট সম্ভবত সিলেটের দিকে যে ঘটনাটি ঘটলো,
আমাদের সম্মানিত ছাত্র নেতৃবৃন্দ হবিগঞ্জে। যারা হবিগঞ্জে, ওরা যেভাবে একজন পুলিশের সামনে যেভাবে কথা বললেন এবং তারা সেই ছাত্রনেতা গ্রেপ্তারও হলেন এবং পরবর্তীতে আবার জামিনে মুক্তও হলেন, এবং সব কিছু মিলিয়ে পুলিশ প্রশাসন তো খুব বেশি বোধহয় কাজে তার আইনগত ব্যাপারটা সেটা বোধহয় ইমপ্লিমেন্ট করতে পারছে না বলে মনে হয়। তো পুলিশের তিনটা জিনিস ঘটছে। একটা হচ্ছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তার মনোবল ভেঙে গেছে, সে কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মনোবলটা ভেঙে গেছে। দ্বিতীয় হচ্ছে যে সে কাজ করবে কার দিকে তাকিয়ে। আচ্ছা আচ্ছা, আগে একটা চেইন অফ কমান্ড ছিল, বা একটা সরকার থাকলে, রাজনৈতিক সরকার থাকলে চেইন অফ কমান্ড থাকে, এখন হচ্ছে তার অনেকগুলো দিকে তাকিয়ে কাজ করতে হবে, মানে কাকে খুশি রাখবে, কাকে খুশি রাখবে, এ পক্ষ না ও পক্ষ। তৃতীয় হচ্ছে যে এই ধরনের একটা স্টেপ যখন নেয়, আবার পুলিশকে যখন এটা থেকে সরে আসতে হয়, তখন পরের পদক্ষেপ নিতে গিয়ে সে তিনবার ভাববে। হবিগঞ্জের কথাই ধরেন, এখন তো হবিগঞ্জের ওই থানা বা ওই পুলিশ প্রশাসন খুব একটা তো আগ্রহ নিয়ে কোনো কাজ করার সাহস পাবে না। হবিগঞ্জের বিষয়টা, যে ছাত্রনেতাকে ধরা হয়েছিল তার যে ভূমিকা গণঅভ্যুত্থানের সময়, সেইটা নিয়ে কোনো সন্দেহ নাই, সেটা তো আমরা সমর্থন করি। কিন্তু এর মানে এই না যে আপনি সবকিছুতে একটা ফ্রি পেয়ে যাবেন। আপনাকে ওই ভূমিকার জন্য আমি নিশ্চয়ই শ্রদ্ধা করি, কিন্তু পরে আপনাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আপনাকে অপরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন আইনের প্রতি শ্রদ্ধা, এখন আইনের প্রতি শ্রদ্ধা না জানালে আমরা যে একটা সুন্দর নির্বাচনের কথা বলছি খুব কার্যকর হবে বলে আসলে মনে হয় না। তবু আমরা আশায় আছি। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের অপেক্ষা, কিন্তু তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই ভালো হওয়া খুবই জরুরি। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব না, যোগ্য মানুষকে দিব, এই সমর্থনটা, এই বিশ্বাসটা, এটাও জাগ্রত করা খুবই জরুরি, এই সময়ের দাবি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।